তার জন্য যে সমস্ত রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো আছে সেগুলোকে দলীয়করণ করে খর্ব করা, যে বিটিআরসির কথা বলা হলো, একটা কমিশন বাংলাদেশে একটি রাষ্ট্রীয় প্রতিষ্ঠান নাই যেটা দলীয়করণের কারণে, পেশাগত দেউলিয়তার কারণে কর্তৃত্ববাদের হাতিয়ার হিসাবে পরিণত হয়েছে। এরকম একটা হয় না, এরকম একটা প্রতিষ্ঠান নেই। কাজে সার্বিকভাবে রাষ্ট্রীয় অবকাঠামোকে ক্ষমতাকে ধরে রাখার জন্য, ক্ষমতা আঁকতে থাকার জন্য একটি হাতিয়ার হিসেবে রূপান্তর করা হয়েছে। এবং তার মধ্যে এবং সেই ক্ষমতাটা কি জন্য আমরা সবাই জানি, ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে দুর্নীতি করার জন্য, দুর্নীতি করার সুযোগটা সৃষ্টি করার জন্য এবং বিচারহীনতা উপভোগ করে দুর্নীতি বজায় রাখার জন্য। সেইটি হচ্ছে যেমন অর্থ পাচার সহ যত অপরাধগুলো আছে সেগুলোকে যেন বিচারহীনতা দেওয়া যায়, সৃষ্টি করা যায়, সেই পরিবেশ সৃষ্টি করার জন্য হচ্ছে যে এই প্রতিষ্ঠানগুলোকে অকার্যকর করা এবং আইনি কাঠামোকে সাংবিধানিক অঙ্গীকারকে পদদলিত করে আইনি কাঠামোকে পরিবর্তন করে সংস্কার করে খুশি মতো বা প্রয়োজন মতো তারা এই কর্তৃত্ববাদী সরকারি অবস্থা সৃষ্টি করেছে। কিন্তু তার মধ্যে সীমাবদ্ধ ছিল না। নজরদারি বিষয়টা কেন এসেছে, তার অন্যতম কারণটা হচ্ছে যে আমার ভিন্ন মতকে দমন করতে হবে। শুধু প্রতিষ্ঠান দখল করলে হবে না, মানুষের তো ক্ষমতা আছে, মানুষের ক্ষমতাটা ভিন্ন মতের মাধ্যমে প্রকাশিত হয়, বাক স্বাধীনতার মাধ্যমে, গণমাধ্যম স্বাধীনতার মাধ্যমে, এগুলোকে খর্ব করতে হবে। সেই কারণে আবার এই নজরদারির অন্যতম যে টুলসগুলো যেগুলো সম্পর্কে আমরা আলোচনা করলাম, শুনছি, সেগুলো ব্যবহৃত হয়েছে। কাজেই আমাদের যে এই জায়গা দিতে হবে, অবশ্যই আমরা সবাই ঢেলে সাধারণটা একটা কমন শব্দ হয়ে গেছে। সবকিছু সব প্রতিষ্ঠান ঢেলে, আমি বলছি প্রাতিষ্ঠানিকভাবে সরকারের কাছে পরামর্শ দিচ্ছি, ও প্রতিষ্ঠান ঢেলে সাজাতে হবে, স্বাভাবিক, খুবই, এছাড়া কোনো বিকল্প নেই। কিন্তু কিছু কিছু প্রতিষ্ঠান আছে যেগুলো ঢেলে সাজানোর কোনো অর্থ হয় না। জুনায়েদ সাহেব বলে গেছেন যে এনটিআরসিকে নজরদারি করার জন্য কমিশন করতে হবে, আবার আরেকটা কমিশন করে সেটিকে আবার একই দশার মধ্যে ফেলে সেটি করা হবে। কাজে আমি আসলে মহিউদ্দিন সাহেবের সাথে একমত, এনটিআরসির কোনো প্রয়োজন নেই, একইভাবে টর্চার কোনো প্রয়োজন নেই। কারণ যে উদ্দেশ্যে, বাস্তবে যে উদ্দেশ্যে যে কোনো রাষ্ট্রীয় নিরাপত্তার জন্য গোয়েন্দা সংস্থার তথ্য সংগ্রহের প্রয়োজন আছে, রাষ্ট্রীয় নিরাপত্তার জন্য বুঝতে হবে। সেটি রাষ্ট্রীয় নিরাপত্তা সরকারের বহুমত দমনের হাতিয়ার এক জিনিস কিন্তু না, দুটি আলাদা সম্পূর্ণ হয়। কাজে সেটাকে আমাদের বুঝতে হবে, যাতে করে আমরা এমন পরিস্থিতি আবার না পড়ে যাই যে একটি কর্তৃত্ববাদী সরকারের পতনের যে মাধ্যমে যারা ভবিষ্যতে রাজনৈতিক বেনিফিশিয়ারি হবেন, রাজনৈতিকভাবে তারা ক্ষমতায় যাবেন বা এখনো যারা আছেন, তাদের কাছে যদি এই সংস্কৃতিটাই যদি অব্যাহত থাকে যে আমার ক্ষমতায় থাকার জন্য, বিশেষ করে যারা পলিটিক্যাল বেনিফিশিয়ারি হবেন যখন নির্বাচন হবে, তারা যদি এই সংস্কৃতি থেকে বাইরে আসতে না পারেন, তাহলে আমরা যত প্রতিষ্ঠানের কথা বলি না কেন, আইনের কথা বলি না কেন, সেটা কিন্তু আবার একই দশা, একই আমাদের দুর্ভাগ্যের মোকাবেলা করতে হবে। কাজেই আমাদের যেই জায়গাটা পরিবর্তন দরকার, সেটা হচ্ছে যে আমাদের ছাত্র জনতার আন্দোলনের যে মৌলিক শিক্ষাটা হচ্ছে যে বৈষম্যহীন সমাজ, যেখানে মানুষের অধিকারের বিষয়টা সর্বাগ্রে এবং মানুষের কাছে, মানুষের কর্তৃত্বে, মানুষের রায়ে, জনগণের রায়ে, জনগণের কর্তৃত্বে, জনগণের কাছে জবাবদিহিতার নির্ভর একটি সরকার ব্যবস্থা পরিচালিত হবে। সেই জায়গায় যাওয়ার জন্য যে প্রতিষ্ঠানগুলোকে চিরস্থায়ীভাবে, মোটামুটি চিরস্থায়ী শব্দটি বলছি, চিরস্থায়ীভাবে ধ্বংস করে দেওয়া হচ্ছে, সেগুলোকে সত্যিকার অর্থে রাষ্ট্র সংস্কারের কথা বলে আমাদেরকে তরুণ প্রজন্ম যেটা বলছে, অত্যন্ত যৌক্তিকভাবে বলছে রাষ্ট্র সংস্কার। কিন্তু সে রাষ্ট্র সংস্কারের যে মূল উপাদানগুলি, প্রতিষ্ঠানগুলিতে বাস্তবিক ঢেলে সাজানো ছাড়া খুব উপায় নেই। এবং তার মাধ্যমে অন্যতম যে উপাদানটা হওয়া উচিত বলে আমরা মনে করি, যে আড়ি পাতার সংস্কৃতি, এটা কিন্তু একটা সাময়িক বিষয় ছিল না। যে আইনের উপর ভিত্তি করে, যে আমরা শুনলাম 2001-এর পরবর্তী 2006, এই ধারাবাহিকভাবে কিন্তু এই আইন শুধুমাত্র অপব্যবহার করে আসছে, শুধু তাই নয়, এগুলোকে আরো বেশি সমৃদ্ধত করার জন্য কোর্টে আরো নতুন আইন হয়েছে। ডিএসএ থেকে সিএসএ হয়েছে, সিএসএ পর এখন পিডিপি, পার্সোনাল ডেটা প্রোটেকশন অ্যাক্ট। ডেটা প্রোটেকশনের নামে, মানুষের ব্যক্তিগত তথ্য সুরক্ষার নামে ব্যক্তিগত তথ্যের সম্পূর্ণ নজরদারি সরকারের হাতে তুলে দেওয়ার ব্যবস্থা করা হয়েছে। যদিও আইনটা আমরা 4 দফা পর্যালোচনা করে আমরা ঠিকই রেখেছি, শেষ পর্যন্ত ক্ষমতা থেকে অবসরের আগে পর্যন্ত তারা সেটা পাশ করতে পারেননি, অত্যন্ত চেষ্টা করেছিলাম আইনি সেটি। সেই খসড়া আইনটিও, যেটা 4 দফা সংস্কারের পরও যে জায়গায় আছে, সেটা কিন্তু কোনো
অবস্থায় গ্রহণযোগ্য না, একই উপাদানগুলো কিন্তু আমার রয়ে গেছে, একই উপাদানগুলো নিবর্তনমূলক উপাদানগুলো রয়ে গেছে। তারপরে আরো আসছে, আরো আইন খসড়া আছে, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স পলিসি একটা আছে, অত্যন্ত নিবর্তনমূলক, অত্যন্ত মানবাধিকার লঙ্ঘনকারী একটি খসড়া নীতি বানানো হয়েছে। এই ধরনের আরো ধারাবাহিকভাবে অনেক বেশি আইনি আরো অনেকগুলো আইনি সংস্কার এবং নীতি কাঠামোতে নিবর্তনমূলক উপাদান সৃষ্টিকারী ব্যবস্থা তারা তৈরি করছিলেন, এজেন্ডা তাদের ছিল। সেখান থেকে সরে আসার জন্য আমরা যেটি মনে করি যে মূলত অন্তর্বর্তীকালীন সরকারকে এমন একটা কাঠামো তৈরি করতে হবে যাতে করে ভবিষ্যতে যারা ক্ষমতায় আসবেন তারা যেন একই সংস্কৃতির কাছে জিম্মি না হয়ে পড়ে।